আজকে যে বিষয়টাকে নিয়ে আমরা আলোচনা করছি, অরিত্রকে আপনারা দেখতে পাচ্ছেন, অরিত্রকে আপনারা সবাই চেনেন, নতুন করে ওর পরিচয় দেওয়ার কিছু নেই। যে বিষয়টাকে নিয়ে আমরা আলোচনা করছি সেই বিষয়ে আমার মনে হলো যে অরিত্রর কাছে, মানে আলোচনাও না, ইনফ্যাক্ট আমি ওর কাছ থেকে জানতেই চাই। এবং আমার ধারণা যে এই যে কদিন আগে আপনারা দেখলেন যে বাংলা সিনেমার শ্যুট বন্ধ থাকলো, বাংলা সিনেমা সিরিয়ালের দিন দুয়েক, এবং শ্যুট বন্ধ থাকার থেকেও বড় কথা, একজন পরিচালক তিনি কাজ করবেন কি করবেন না তাই নিয়ে 3 মাস সাসপেন্ডেড থাকবেন, ব্যান থাকবেন কি না তাই নিয়ে একটা বিতর্ক হলো। কিন্তু এই সব কিছুর থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে যে আদৌ এরকম একটা ঘটনা ঘটলো, এর ব্যাক স্টোরিটা কী। কেননা দেখুন, আমি দেখছি সোশ্যাল মিডিয়াতে অনেকে এক কথায় বলে দিচ্ছেন যে এটা মানে ঠিক আছে, একটা খুব এলিট কিছু মানুষজনের বিষয়ে, কতগুলো মানুষ সিনেমা করছে, সিরিয়াল করছে, কদিন সিনেমা শুটিং হলো কি হলো না সেটা এমন ইম্পর্টেন্ট কিছু না। আমি নিজে ব্যক্তিগতভাবে পুরোটা তার সাথে একমত নই। তার কারণটা হচ্ছে, যেটা আমরা অনেক সময় ভুলে যাই, তা হচ্ছে আর 5টা শিল্পর মতো টেলিভিশন কি সিনেমা কি ওয়েব সিরিজ, এই যে একটা নন্দন শিল্প, তার পেছনেও কিন্তু অসংখ্য শ্রমিক আছেন, শ্রমজীবী মানুষ আছেন। এমন নয় ব্যাপারটা যে একটা সিনেমা কি সিরিয়াল কি ওটিটি মানে হচ্ছে খালি শাহরুখ খান আর রানি মুখার্জি, ব্যাপারটা সেটা কি প্রসেনজিৎ চ্যাটার্জি আর প্রিয়াঙ্কা সরকার, ব্যাপারটা সেরকম নয়। এর পেছনেও অসংখ্য শ্রমিক আছেন, অসংখ্য মানুষ এর সাথে মানে অনেক ক্রিয়েটিভ মানুষ এর সঙ্গে একটা ক্রিয়েটিভ প্রসেসে যুক্ত আছেন। এবং তারাও আমাদের সহনাগরিক, আমাদেরই বন্ধুবান্ধব, ভাই বোন, আত্মীয় পরিবারের মধ্যেও অনেকে আছেন যারা এই পেশার সঙ্গে যুক্ত। সুতরাং এক্স্যাক্টলি কী ঘটছে ঘটনাটা, আমরা টেলিভিশনে যা দেখছি কি খবরে যা দেখছি, তার বাইরের মানে বিষয়টা মূলত জানার জন্য অরিত্রর সাথে কথা বলা। অরিত্র, তোমাকে যদি খুব সংক্ষেপে, এই কি ঘটলো না ঘটলো এক্ষেত্রে সবাই মোটামুটি জানেন, তবু তোমায় যদি সংক্ষেপে একবার বলতে বলা হয় 2-4 কথায়, যে এক্ষেত্রে এক্স্যাক্টলি হোয়াট, মানে ওয়্যার ইট স্টার্টেড ফ্রম অ্যান্ড হোয়াট এক্স্যাক্টলি হ্যাপেন্ড এক্ষেত্রে। দেখুন, এই সমস্যাটা শুরু হয়েছিল রাহুল মুখার্জিকে কেন্দ্র করে। যিনি একজন পরিচালক, একটা প্রোডাকশন কোম্পানির একটা প্রোডাকশন তিনি শ্যুট করবেন, সেই কথা হয়েছিল। কিন্তু তাকে কেন্দ্র করে শুরু হলেও সমস্যাটা রাহুল মুখার্জি ভার্সেস গিল্ড বা ফেডারেশন, এইটার থেকে অনেক বেশি হয়ে গেল হচ্ছে অল ডিরেক্টরস ভার্সেস টেকনিশিয়ান। এবং আপনি যদি দেখেন যে টেকনিশিয়ানদের যে ইউনিয়ন বা ফোরাম বা যে ফেডারেশন, সেখান থেকে যে স্টেটমেন্টগুলো শেষের দিকে আসা শুরু হয়েছিল, সেটা কিন্তু শুধুমাত্র রাহুল মুখার্জিকে বারণ করা হচ্ছে, বা তার মানে তার বিরুদ্ধে শুধু নয়, কন্টিনিউয়াসলি বলা হচ্ছিল যে ডিরেক্টররা ঝামেলা করছেন, তারা দাদাগিরি করছেন, তারা সম্মান দিচ্ছেন না। এবং এটা কিছু ক্ষেত্রে সত্যি। দীর্ঘদিন ধরে যারা অ্যাকচুয়ালি ফিল্ম মেকার হচ্ছেন, আমাদের এখানে যে কমিউনিটিটা তৈরি হচ্ছে চলচ্চিত্র পরিচালকের, মূলত যারা একদম ইন্ডাস্ট্রি লেভেলে কাজ করছেন, তাদের মধ্যে বেশিরভাগ মানুষের মধ্যে এটা তৈরি হয়ে গেছে একটা সার্টেন লেভেল অফ সাকসেসের পরে, যে আমি ফিল্ম মেকার। তারা একটা বড় কিছু হতে চান, তারা একটা লিডারশিপ রোল এনজয় করতে চান, তারা একটা কমান্ড এনজয় করতে চান, এবং সেইটা এনজয় করতে গিয়ে তারা তাদের ছবি নির্মাণ, ক্রাফট, এইগুলোর থেকে সরে গিয়ে ওই জীবন মানে যাপনটায় অনেক বেশি ফোকাসড হয়ে যান। এবং অনেক বড় বড় ডিরেক্টর, তারা কিন্তু টাইমলি ফ্লোরে আসেন না। তাদের যারা অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, অ্যাসোসিয়েট ডিরেক্টর, তারা প্রি প্রোডাকশন থেকে ইভেন পোস্ট প্রোডাকশন থেকে মেজর এফার্ট, এমনকি শুটিংয়ে টাস্টিং লেভেলে আমি নাম না করেই বলছি যে অনেক বড় বড় চিত্র পরিচালক আছেন যারা হয়তো বাইরে বসে আছেন, বাড়িতে নিজের অফিসে বসে আছেন, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টররা দৌড়াদৌড়ি করছে, তারা এখান থেকে ড্রেসের ছবি তুলছে, দিয়ে হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছে, ডিরেক্টর ওখান থেকে অ্যাপ্রুভাল দিচ্ছেন বা কোনো একটা কমেন্ট করছেন। কিন্তু একটা ডিরেক্টর মানে শুধুমাত্র তো অ্যাকশন কাট বলা বা এডিটিংয়ে গিয়ে এটা বলা বা একজন অভিনেতাকে বলা বা স্ক্রিপ্টটা লিখে দেওয়া, শুধু তাই নয়, তার যে মানসিকভাবে যে তার সার্বিক ইনভলভমেন্ট, এবং একটা টিমকে লিড করবার জন্য একটা টিমের মধ্যে সমস্ত বয়সের মানুষ আছে, সমস্ত মেধার মানুষ আছে, এবং সমস্ত ধরনের শ্রমের মানুষ আছে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ডিরেক্টর বলে যে লোকটা, সেই লোকটা কমপ্লিটলি এলিয়েনেটেড হয়ে যাচ্ছে বাকি প্রোডাকশনের থেকে। মানে অভিনেতারা অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, অ্যাসোসিয়েট ডিরেক্টর বা একজন ক্যামেরা পার্সন বা একজন এডিটার, তার সাথে যতটা ফ্রিকোয়েন্টলি কথোপকথন করছেন, ডিরেক্টরকে রিচ করতে পারছেন না। মানে অ্যাজ ইফ ডিরেক্টর ইজ দ্য স্টার। এই ডিরেক্টর যখন স্টারডাউনটা এনজয় করতে আরম্ভ করছেন, দীর্ঘদিন ধরেই বহু ডিরেক্টরের নামে এরকম অভিযোগ আছে, তখন কিন্তু টেকনিশিয়ানরা নিজেদেরকে টেকনিশিয়ানই মনে করছেন। আসলে এই যে একটা অদ্ভুত স্টেটমেন্ট মাঝখানে ডিরেক্টররা দিচ্ছিলেন যে সিনেমা আসলে সোললি ডিরেক্টরস মিডিয়াম। হ্যাঁ, ডিরেক্টরস মিডিয়াম হতে পারে ইন টার্মস অফ কন্টেন্ট, তার স্ক্রিপ্ট, তার আইডিয়া ইত্যাদি, কিন্তু
আপনি যদি কলাকুশলী অভিনেতা অভিনেত্রী সবাইকে বাদ দিয়ে দেন তাহলে কোনোদিন আপনি সিনেমাটা বানাতে পারবেন না। যদি টেকনিশিয়ানরা এতই ফালতু হতো, মানে অপ্রয়োজনীয় হতো, তাহলে টেকনিশিয়ানরা যে 4 দিন শুটিংয়ে যাননি, তাহলে শুটিং হলো না কেন? যদি ডিরেক্টরই সব কিছু পারেন, ডিরেক্টর ছিলেন, ক্যামেরা ছিল, অভিনেতা ছিল, আমি শুটিংটা করে নিতে পারতাম। পারিনি, আমার শুটিং ডিসরাপ্টেড হয়েছে, তার একটাই কারণ হচ্ছে যে ওই প্রত্যেকটা মানুষের ইনভলভমেন্ট খুব প্রয়োজন, এবং ইনভলভ মানে শুধু এসে টেকনিশিয়ানরা কি প্রেজেন্ট প্লিজ বলে দাঁড়িয়ে থাকছে তা নয়, তাদের ডিরেক্টরের ভিশনটাকে ইন্টারপ্রেট করা। আমি একটা ভিজুয়াল চাইছি, তার জন্য কি লাইট লাগবে, কি সোফা লাগবে, কি কস্টিউম লাগবে, কি মেকআপ লাগবে, এই জিনিসপত্রগুলো প্রত্যেকের ইন্টারপ্রিটেশন দরকার, এবং সেই ইন্টারপ্রিটেশনটা ডিরেক্টরের সাথে মিলিত হতে হবে। কিন্তু দীর্ঘদিন ধরে যেটা হচ্ছে, টেকনিশিয়ানরা তাদের মতো চলেন, ডিরেক্টর অন্য একটা স্কোয়াডে থাকেন, এই দুটোর মধ্যে মিল হয় না। এবং রাহুল মুখার্জিকে নিয়ে যে সমস্যাটা তৈরি হয়েছিল, মূলত তিনি আগে একটা প্রজেক্টে কাজ করেছিলেন যেখানে বাংলার টেকনিশিয়ানরা ছিল, মূলত বাংলাদেশের একটি ওটিটি কোম্পানি বা প্রোডাকশন কোম্পানি, তাদের ইনভলভমেন্টে এখানে কাজটা শুরু হয়, এবং পরবর্তী ক্ষেত্রে সেটা নানা কারণে এখানে আর হয় না, এবং সেই কোম্পানিও পশ্চিমবঙ্গ থেকে এক্সিট করে যায়। কিন্তু রাহুল মুখার্জি এবং এখানকার আরেকজন ডিওপিকে তারা হায়ার করে নিয়ে যায় তাদের ওখানে কমপ্লিটলি একটা অন্য প্রজেক্ট করবার জন্য। সেইখানে টেকনিশিয়ান গিল্ডের বক্তব্য শুরু হয় যে আমার এখানকার ডিরেক্টর, আপনারা ওই দেশে গিয়ে কাজ করছেন, অথচ ওই কোম্পানি তারা এখানকার টেকনিশিয়ান নিচ্ছে না, বা এখানকার পেমেন্ট কিছু বাকি থেকে যাচ্ছে ইত্যাদি নিয়ে। এবং রাহুল মুখার্জিকে প্রথম যখন টেকনিশিয়ানদের পক্ষ থেকে জিজ্ঞাসা করা হয়, তিনি মিথ্যে কথা বলেন, তিনি বলেননি যে আমি ওখানে শুটিং করতে গেছিলাম। এটা আমি বলছি রাহুল মুখার্জিরা টেকনিশিয়ানদের বলতে বাধ্য কেন? না না, বলতে বাধ্য নয়। আমি ধরো তোমাকে একটা কথা বোঝার জন্য জিজ্ঞেস করছি, তুমি কথাটা বললে, তুমি ইউ বিং অ্যান আর্টিস্ট, তোমার কথাটা একদম ঠিকই তোমার জায়গা থেকে, যে ডিরেক্টর তার যতটা টেকনিশিয়ানদের সাথে ইন্টিগ্রেটেড হয়ে কাজ করলে করা উচিত বা এক্সপেক্টেড বা এক সময় করা হতো, অনেকে হয়তো সেটা করছেন না। আমি এটা বোঝার জন্য জিজ্ঞেস করছি, এটাকে আমি কোনো মানে কাউন্টার ওপিনিয়ন দিচ্ছি এমন নয়। এবার ধরো সেটা তার ফলে কী হতে পারে, সিনেমাটা খারাপ হবে। মানে তুমি ধরো যে উদাহরণটা দিলে যে আমার কস্টিউমটা কীরকম হবে, সেটা আমার কালার প্যালেটের সাথে ম্যাচ করবে কি করবে না, সেটা ডিরেক্টর নিজে থেকে অন গ্রাউন্ড থেকে যত ভালো করতে হবে, কি একজন অভিনেতাকে চরিত্রের জন্য ব্রিফ করা, তাকে প্রিপেয়ার করা, তাকে সেই জোনে নিয়ে যাওয়া, যদি ডিরেক্টর আরও ভালো করে করেন তাহলে তার কাজটা অনেক ভালো হবে। যদি না করেন, দ্যাট উড শো অন দ্য সিনেমা। এইটা তো হলো একটা, কিন্তু তাহলে দেন হি উড বি আ ব্যাড ডিরেক্টর, অর হি উড বি এন্ডিং আপ মেকিং ব্যাড ফিল্মস, আমি এই অবধি ধরে নিচ্ছি। কিন্তু তাহলে তার সিনেমা কম লোক দেখবে, তাকে কম লোক ভালো ডিরেক্টর বলবে, তার নাম ইতিহাস থেকে তাড়াতাড়ি মুছে যাবে। কিন্তু আমি মানে টেকনিশিয়ান কি এক্ষেত্রে গিল্ড বলো, ফেডারেশন বলো, যাই বলো, মানে তারা কি ভারত সরকার যে তার কাছে আমাকে জানিয়ে তারপরে আমাকে অন্য কোনো দেশে গিয়ে কাজ করতে হবে? আমি জাস্ট বোঝার জন্য এটা জিজ্ঞেস করছি। না, এক্স্যাক্টলি এইখানেই কনফ্লিক্টটা শুরু হয়েছিল, যে একজন ডিরেক্টর বা একজন প্রডিউসার তিনি কোথায় বিনিয়োগ করবেন, কজনকে নিয়ে করবেন, এইটা সম্পূর্ণ ডিসিশন মেকিংটা প্রোডাকশনের হাতে বা ডিরেক্টরের কাছে। আমি কোন টেকনিশিয়ান নেব, কজনকে নেব, এইখানেই মূল কনফ্লিক্ট অফ ইন্টারেস্টটা তৈরি হলো, যখন একজন আরেকজনের উপরে ক্ষমতা কায়েম করার চেষ্টা করলো। ডিরেক্টর বলার চেষ্টা করলো যে ডিসিশন মেকিং পাওয়ারটা কমপ্লিটলি আমার, আর গিল্ড বলার চেষ্টা করলো যে না, যেহেতু তুমি আমাদের ইন্ডাস্ট্রির একটা অংশ, সে কারণে তুমি যদি আমার লোকজনকে না নিয়ে গিয়ে বা আমাদেরকে ইনফর্ম না করে, বা আমার যা সেট আপ আছে, সোজা ব্যাপারে যে সিন্ডিকেটের কনসেপ্ট, আমার এখান থেকে মালপত্র না নিয়ে গিয়ে করো, তাহলে আমি তোমাকে ডিসরাপ্ট করব বা তোমাকে আমরা অপোজ করব। এবার এইটার মূলত যে জায়গা থেকে শুরু হয়েছে, গিল্ডের যে জায়গাটা থেকে আজকে গিল্ড এরকমভাবে গাজোয়ারি শুরু করেছে, সেটা হচ্ছে ম্যাসিভ আনএমপ্লয়মেন্ট। তার কারণ দীর্ঘদিন ধরে বছরে কতগুলি করে ছবি তৈরি হবে, সেই সংখ্যাটা ক্রমাগত কমছে। আমি আমার আর্টিস্ট ফোরামের কথা বলতে পারি, অভিনেতাদের যে ফোরাম রয়েছে, সেই ফোরামে আমার রেজিস্ট্রেশন নম্বর বা যে কার্ড নম্বর, সেটা অ্যাপ্রক্সিমেট, আমার নাম্বারটা মনে নেই, মোটামুটি কথাটা হচ্ছে 4000 কত যেন একটা। তার মানে হচ্ছে যে আমি 4000-এর ক্রমিক 4000 লোক রয়েছেন। এবার ঘটনাটা হচ্ছে যে এই 4000 লোক যে একটা ফোরামের মধ্যে রেজিস্টার্ড ইত্যাদি ইত্যাদি, তারা একটা ইউনিয়নের অংশ, তারা একটা ইন্ডাস্ট্রির অংশ, এবং বেশিরভাগ ক্ষেত্রেই অভিনেতারা, তারা কিন্তু অভিনয় ছাড়া অন্য কিছু করেন না, ওটাই তাদের সোল প্রফেশন। এবার আমরা যদি হিসেব করে দেখি, তাহলে দেখবো এই 4000 মেম্বারের মধ্যে আসলে 200 থেকে 250 জন অ্যাকচুয়ালি প্রপারলি এমপ্লয়েড, তাহলে বাকি লোকগুলো এমপ্লয়েড নয়। তাহলে বিষয়টা হচ্ছে যে প্রথমত আমি আমার মতো মেম্বারশিপ নিয়ে নিচ্ছি, সেখানে কোনো ফিল্টার হচ্ছে না প্রপারলি, বা আমার ইনটেক ক্যাপাসিটি আমি বুঝছি না। আমি একটা ইউনিয়ন চালাবো, মানুষকে রিপ্রেজেন্ট করব, তাহলে রিপ্রেজেন্টেশনটা প্রপারলি প্রপোর্শনেট হিসেবে ঠিক হতে হবে কিনা সেটা আমাকে জানতে হবে। এবং অলসো সেটা যেহেতু হচ্ছে না, মেজর এই একই সমস্যা গিল্ডেরও রয়েছে, যে আমার ট্রলির একটা লোক, সে হয়তো দীর্ঘদিন ধরে কাজ পাচ্ছে না। এবার দুটো মানে যে দুটো কারণে এই সিচুয়েশনটা অ্যারাইজ করেছে, যেটা সাধারণ ভাষায় বলে দেওয়া যায়, এক হচ্ছে যে নাম্বার অফ কন্টেন্টের সংখ্যা কমছে।
আমার যদি প্রতিটা ফিল্মে আমি ধরে নিলাম 100 জন ইউনিক টেকনিশিয়ান সেট আমি নিচ্ছি একদম সেট থিওরি হিসেবে, এবং 10টা প্রজেক্ট আমি সারা মাসে করতে পারছি, তার মানে আমি কিন্তু আলটিমেটলি মাত্র 1000 জনকে পার মান্থ এমপ্লয়মেন্ট দিতে পারছি, অথচ আমার মেম্বার রয়ে গেছে কিন্তু 4000, তার মানে প্রতি মাসে অ্যাভারেজ 3000 লোক কিন্তু আনএমপ্লয়েড। এবার এই আনএমপ্লয়মেন্টটা হওয়ার পেছনে একটা কারণ, যেরকম কন্টেন্টের সংখ্যা কমছে, বাজারটা বিস্তৃত হচ্ছে না, আপনি যদি দেখেন যে ওটিটি একটা দুটোর বাইরে বিশেষ কিছু নেই। এবং আমি জাস্ট তোমায় ইন্টারাপ্ট করছি, এটা তুমি যে কথাটা বললে, ধরো এই যে নিয়মগুলো, আমি একদম লেম্যান হয়ে প্রশ্নটা করছি, যে এই যে নিয়মগুলো, যে এখানে এতজনকে নিতে হবে, আমাদের অনুমতি নিয়ে শ্যুট করতে হবে ইত্যাদি ইত্যাদি, সো অন অ্যান্ড সো ফোর্থ, যে নিয়মগুলো আছে, এই নিয়মগুলো থাকার ফলে বাংলায় তৈরি হওয়া কন্টেন্টের সংখ্যা কি বাড়তে সাহায্য হচ্ছে না কমতে সুবিধা হচ্ছে বলে তোমার মনে হয়? এই নিয়মগুলো থাকার ফলে যেটা হয়েছে, বাংলার বাজারটা আলটিমেটলি এফেক্টেড হচ্ছে, মানে ইনভার্ট ওয়ে, মানে পজিটিভ ওয়ে না নেগেটিভ ওয়েতে এফেক্টেড হচ্ছে। তার কারণ হচ্ছে যে একটা যে কোনো ইউনিয়ন বা যে কোনো যে ইউনিয়নের রিপ্রেজেন্টেশন, সেই রিপ্রেজেন্টেশনটা যারা করবেন, যারা আমার লিডার হবে, আমি মিডিয়া নিয়ে কাজ করেছি, আমি মিডিয়ার কথা বলতে পারবো, কিন্তু আমাকে যদি কেউ এখন বলে যে কলকাতা মেট্রো রেলওয়ে প্রজেক্ট সম্পর্কে আপনি আলোচনা করুন, আমি বলতে পারবো না। কিন্তু গিল্ড বা টেকনিশিয়ান বা এই জায়গাগুলো প্রবলেম হচ্ছে, এখানে প্রথমত এমন লোককে বসানো হয়েছে যারা ফিল্ম মেকিং কোনোদিন করেননি, ফিল্ম মেকিং সম্পর্কে কিছু জানেন না, পলিটিক্যালি কোনোভাবে তাদেরকে অ্যাজ ইফ রেকমেন্ড করে বা নমিনেট করে ওখানে বসিয়ে দেওয়া হয়েছে পলিটিক্যাল পাওয়ার ব্যবহার করে। এবার আমরা চট করে এখন তাদেরকে নাম দিয়ে দিচ্ছি যে হ্যাঁ অরূপ বিশ্বাসী আসলে দায়ী, স্বরূপ বিশ্বাসী আসলে দায়ী, কি মমতা ব্যানার্জি আসলে দায়ী। প্রথম কথাটা হচ্ছে যে এই লোকগুলো এখানে কি করছেন, এনারা তো রাজনীতিবিদ, তারা যখন গিল্ড বা ফেডারেশনকে দেখছেন, মাথায় রাখতে হবে তারা কিন্তু পলিটিশিয়ানের লেন্সে দেখছেন। পলিটিশিয়ানের লেন্স মানে হচ্ছে 4000 মেম্বার ইকুয়াল টু 4000 ভোটার, কিন্তু একজন প্রডিউসারের নজরে বা বিজনেস পার্সনের নজরে যখন আমি দেখবো, তখন 4000 মেম্বারের মধ্যে 4000 প্রোডাক্টিভ ইউনিট, আমি সেই লোকটাকেই আমার কোম্পানিতে নেবো বা প্রজেক্টে নেবো, যে আমাকে আউটপুট দিতে পারবে বা ভ্যালু ফর মানি ক্রিয়েট করতে পারবে। ফলে এই দুটো ভিশন কমপ্লিটলি আলাদা। যখনই পলিটিশিয়ান ঢুকে যাচ্ছে, সে তো ফিল্ম মেকিংটা বুঝতে পারছে না, এবং এই আনএমপ্লয়মেন্টের কারণটা হচ্ছে, আমি নিজে আমার সংস্থায় আমার 2-3 রকমের হায়ারিং দরকার ছিল, আমি গোটা কলকাতায় খুঁজেছি, প্রম্পট ইঞ্জিনিয়ারিং যারা লোক নেই, গেম ডিজাইন করা লোক, প্রপার ফিল্ম ইন্ডাস্ট্রিতে যারা এআই রিলেটেড ফিল্ম নিয়ে কাজ করবে, বিভিন্ন কলেজে গেছি, বিভিন্ন ওই ট্রেনিং ইনস্টিটিউট যে সেন্টারগুলো আছে, সেখানে প্রপার আমার রিকোয়ারমেন্ট অনুসারে লোক পাওয়া যায়নি। এবার এরকম অদ্ভুত ঘটনা ঘটে, ধরুন প্রি ওয়েডিং বলে একটা বড় ইন্ডাস্ট্রি আছে, যেখানে সাধারণ মানুষ ছোটো একটা ক্যামেরা নিয়ে একটা টিম নিয়ে চলে যান, তারা তাদের মতো একটা ভিডিও শ্যুট করেন ইত্যাদি, সেখানে পর্যন্ত ফেডারেশন ঢুকে যাচ্ছে। ধরুন শান্তিনিকেতনের শুটিং, কিসের শুটিং না কেন, এইটা নিতে হবে, এটা নিতে হবে, মানে পাত্রপাত্রীগুলো না ঠিক করে দেন না মানে বোধহয় যা এখন গেছে, মানে এরকম তো ওরা করতে পারে যে ধরুন আমাদের ফেডারেশনের নথিভুক্ত যে আমাদের পাত্রপক্ষ গিল্ড বা আমার পাত্রীপক্ষ গিল্ড, মানে কিছুদিন বাদে হয়তো সেইটাই চলে আসবে। কারণ এরা যেটা বুঝতে পারছেন না সেটা হচ্ছে যে মিডিয়া ল্যান্ডস্কেপটা চেঞ্জ হয়েছে। এই যে আজকে আমরা এখানে পডকাস্ট করছি, একটা আইফোনে তুলে নিচ্ছি, বা এই যে একটা রিমোট ল্যাপেল তুলে নিচ্ছি, এবার গিল্ড যদি আপনাকে এসে বলে আপনি কেন রিমোট ল্যাপেলে কাজ করছেন, আপনি বিরাট সাউন্ড ডিভাইস বুম নিয়ে আসুন, আপনি বলবেন কেন নেব, আমার তো প্রয়োজন নেই। তা প্রতি মুহূর্তে যে প্রযুক্তি চেঞ্জ হচ্ছে, প্রযুক্তির সাথে সাথে আমাকে তো স্কিলটাও চেঞ্জ করতে হবে। আমার এখন আর দরকার নেই সত্যি একটা ফেসবুক লাইভ করবার জন্য বা একটা ভিডিও রেকর্ড বা ডকুমেন্টারি করবার জন্য। তাহলে ধরুন আমি আপনার সাথে বসে ইউটিউবে লাইভ করছি, এটা যদি আজ থেকে 15 বছর আগে হতো, এটা মোবাইলে করা যেত না, একটা ওভিআই ভ্যান ডেকে নিউজ ডিপার্টমেন্টকে ডাকতে হতো। তাহলে এখন যদি নিউজের লোক এসে বলে কী ব্যাপার আপনি মোবাইলে কেন করছেন, আপনি ওভিআই ভ্যান ডেকে আনুন, তাহলে সেটা তো হতে পারে না। এবার মুশকিলটা হচ্ছে যে গিল্ড এই ডায়নামিক ল্যান্ডস্কেপটা বুঝতে পারছে না, এবং তারা এমপ্লয়মেন্টটা ক্রিয়েট করবার জন্য ফোর্সফুল আনলফুল মিনস ব্যবহার করছে, এবং এটার কোনো অ্যাকচুয়ালি কনস্টিটিউশনাল ভ্যালিডিটি নেই। তার কারণ আপনি কোনো মানুষকে গুপিসুট শব্দটা আমি জানি না, মানে সংবিধান, এটা কোনো অভিধানে নেই, না এটা অভিধানেও নেই, সংবিধানেও না এটা কোথাও এর গুপি শুটিং বলে একটা জিনিস, যে আমি গিল্ডের লোক না নিয়ে করলে এটা গুপি শুটিংটা এমন একটা ডিমিনিং ওয়ার্ড হিসেবে ট্রিট করা হয় যে এই এডিটার ও গুপি এডিটার, মানে অ্যাজ ইফ ওটা পর্নোগ্রাফিক কন্টেন্ট বানাচ্ছে। কিন্তু আমি যদি গিল্ডের লোক না নিয়ে আমি কলকাতা যে নবান্নে যে মিটিংটা করলেন দেখলাম এটা রিজলভ করার জন্য, সেখানে আমি দেখলাম বোধহয় প্রসেনজিৎ চ্যাটার্জি বোধহয় ছিলেন, গৌতম ঘোষ, দেব বোধহয় খুব সম্ভবত ছিলেন, আর মমতা বন্দ্যোপাধ্যায়, অরূপ বিশ্বাস, ওখানেও কোনো গিল্ডের লোক দেখলাম না। সেক্ষেত্রে ওটা কি গুপি মিটিং বলা যায়? দেখুন এই গুপি মিটিংয়ের বক্তব্য, ওনারা যেটা মনে করছেন যে আমার নির্দেশ অনুসারে কাজ না করলে, এবং মাইন্ড ইট এই নির্দেশটা কিন্তু কোনো সরকারি নির্দেশ না, কোনো আইনি নির্দেশ না, এটা একটা ইউনিয়ন, 4টে লোক তারা একটা এমওইউ সাইন করেছে, করে তারা মনে করছে। এবার সেইটা যদি আমার স্কোপ অফ সার্ভিসের মধ্যে না পড়ে, আমি যদি মনে করি যে আমার নিজের ক্যামেরা, আমার নিজের লেন্স, আমার নিজের কনসেপ্ট, আমি এখন রাস্তায় বেরিয়ে একটা ভিডিও তুলবো, কেউ যদি আমাকে এসে বলে না আপনি করবেন না, গিল্ডের সেট আপ না নিয়ে করা যাবে না, এটা সম্পূর্ণ বেআইনি কথাবার্তা, এটা হতে পারে না।
এই গুপি কথাটা বলে ওনারা নিজেদেরকে একটা সুপিরিয়র জায়গায় নিয়ে আসতে চাইছেন যে উই আর দ্য স্ট্যান্ডার্ড, উই আর দ্য ল অ্যান্ড অর্ডার, আমরা যেটা ফতেয়া দিয়ে দিচ্ছি, তুমি যদি সেটা ফলো না করো, তুমি আমার নিয়ম না মানলে তুমি হচ্ছে বেআইনি কাজ করছো। এই যে কনসেপ্টটা মানুষের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে যে সাসপেন্ড করবো। আপনি ভাবুন তো যে একটা ডিরেক্টরকে, আপনি প্রডিউসার, আমি ডিরেক্টর, আপনি আমাকে হায়ার করবেন আমার স্কিল দেখে যে আমি ছবি বানাতে পারি কিনা। গিল্ডকে কে বললো যে ও ছবি ডিরেকশন দিতে পারবে কি পারবে না, সেটা গিল্ড ডিসাইড করার কি? তো এইখান থেকেই প্রশ্নটা চলে আসে যে কনস্ট্যান্ট গিল্ড মনে করছে যে ওরাই একটা নিজস্ব সংবিধান তৈরি করে ডিসাইড করার কি। আমি কথার কথা বলছি, সবথেকে বড় কথা হচ্ছে আপনি দেখুন স্বাধীন দেশে একটা লোক ছবি বানাবে, একটা মুখ্যমন্ত্রীর ইনভলভমেন্ট যখনই হয়ে যাচ্ছে, আপনাকে বুঝে নিতে হবে ফিল্ম ইন্ডাস্ট্রির ভয়ঙ্কর রাজনীতিকরণ হয়ে গেছে। না হলে মুখ্যমন্ত্রীর কাজ নয় যে 4টে শুটিংয়ে আমার 4জন টেকনিশিয়ানের সাথে এটা যেটা হয়েছে এটা ইগোর প্রবলেম হতে পারে, মিসম্যানেজমেন্ট হতে পারে, এটা দেখার দায়িত্ব মুখ্যমন্ত্রীর হতে পারে না কখনো, বা একটা কালচারাল অ্যাফেয়ার্সের মিনিস্টার এসে ঢুকে পড়ছেন সেখানে। যখনই মন্ত্রণালয়, মন্ত্রী, প্রশাসন এটা ঢুকে যাবে, তার মানে বুঝতে হবে যে আপনি দেখুন মুখ্যমন্ত্রী বলার পরে এটা সলভ হলো। তার মানে এটা কি, মানে মুখ্যমন্ত্রীর পজিশনটা যদি না থাকতো বা মুখ্যমন্ত্রী বলে যদি কোনো ব্যক্তি না থাকতো, তাহলে কি সিনেমার কোনো এক্সিস্টেন্স নেই? একটা কথা বলো অরিত্র, তুমি যেহেতু মানে বিভিন্ন সামাজিক রাজনৈতিক বিষয়ে খুব মানে কি বলবো, তুমি স্ট্যান্ড নাও, সব ক্ষেত্রে তোমার সাথে একমত হই এমন নয়, আবার অনেক ক্ষেত্রে হইও, কিন্তু হোয়াট এভার, মানে ইউ আর সামওয়ান হু ডাজন্ট হাইড হিজ ওপিনিয়ন। আমি সেই জায়গা থেকে তোমায় জিজ্ঞেস করছি আলোচনা প্রসঙ্গে, হ্যাঁ, যে এবং তুমি আমার থেকে বয়সে অনেক ছোটো, কিন্তু তুমি অত্যন্ত শার্প, মানে লাইক অ্যাজ এ সোশ্যাল কমেন্টেটর, যে ধরো আমরা ইদানিংকালে আমাদের পশ্চিমবাংলার রাজনীতিতে বা সমাজ জীবনে সালিশি সভার একটা কনসেপ্ট এবং একটা বিতর্ক উঠে এসছে। আমরা জেসিবির সালিশি দেখেছি, আমরা বেলঘরিয়াতে এই কি জায়ান্ট সিং এর সালিশি দেখেছি, তারপরে ধরো এরকম তো আরও এরকম কিছু জায়গাতে দেখলাম, কদিন আগে সোনারপুরে দেখলাম। নবান্নের এই মিটিংটা আমি এসেনশিয়ালি বলছি, ওখানে তো কাউকে বাঁশপেটা করা হচ্ছে না কাউকে, হয়তো হ্যাঁ কি ওখানে হয়তো কাউকে শাস্তি দেওয়া হচ্ছে না, কিন্তু আদারওয়াইজ এই যে আদালত বা কোনো আইনি প্রক্রিয়ার বাইরে কেউ একজন একটু মাতব্বর গোছের কেউ, সে বসে যে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সে কেউ নয়, সেই বিষয়ে তিনি সিদ্ধান্ত নেবেন এবং উভয় পক্ষ হয়তো মেনেও নিচ্ছে সেই সিদ্ধান্তটাকে। আমি বলছি মেনে নিচ্ছেন, মানতে বাধ্য হচ্ছেন, খুব ভালোবেসে মানছেন, সেটা অন্য কথা, কিন্তু এই যে এক্সট্রা কনস্টিটিউশনাল একটা সেটেলমেন্টের জায়গা কি মানে এইটাও কি এসেনশিয়ালি এক প্রকার সালিশি সভা নয়? মানে জেসিবির সালিশি, জয়ন্ত সিং এর সালিশি, শাহজাহানের সালিশির সঙ্গে এর একটা তফাৎ আমি পরিষ্কার দেখতে পাচ্ছি, এখানে কাউকে বাঁশপেটা করা হচ্ছে না। তার বাইরে থিওরিটিক্যালি আর কি তফাৎ আছে দুটোর মধ্যে? দেখুন, ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল উইকলিতে দ্বৈপায়ন ভট্টাচার্য একটা এসে লিখেছিলেন যে তৃণমূল কংগ্রেসের একটা ফ্র্যাঞ্চাইজি পলিটিক্স আছে আমাদের পশ্চিমবঙ্গের যে অ্যাডমিনিস্ট্রেটিভ অপারেশনে। তো ফ্র্যাঞ্চাইজি পলিটিক্সে মানে হচ্ছে একদম সেন্টারে একটা পাওয়ার সেন্টার রয়েছে এবং সেই পাওয়ার সেন্টার নিজের কাছে কোনো দায়িত্ব রাখেন না। এই ছোট ছোট ব্লকগুলো, এই যে সালিশি সভাগুলো বলছেন, এই সালিশি সভার যারা নেতা হন তাদেরকে বলে দেওয়া আছে যে তোমার আওতায় এই জায়গাটা, তুমি ইউ আর দ্য এপিসেন্টার, তুমি এখান থেকে এবার মানে অপারেট করো। এইবার বিষয়টা হচ্ছে এইটা করতে গিয়ে এটার জন্য শুধুমাত্র তৃণমূল কংগ্রেসকে দায়ী করা যায় না, আমি মনে করি ফিল্ম ইন্ডাস্ট্রির, ফিল্ম ফ্র্যাটার্নিটির লোকেরাও দায়ী। তার কারণ হচ্ছে যে রাজনীতিবিদদের কাজই হচ্ছে যে বিভিন্ন মিনস ব্যবহার করে নিজের ক্ষমতার প্রভাব বিস্তার করা। এবার আমাকে যখন দিনের পর দিন আমাকে ডাকা হচ্ছে, আমাকে এমন একটা সভায় ডাকা হচ্ছে যে সভাটা সরকারি সভা না, রাজনৈতিক সভা, সেখানে কেন একজন ফিল্ম স্টার যাবেন? এবং ডাকা হচ্ছে, তিনি কেন রেজিস্ট করলেন না যে না এটা তো গভর্নমেন্টের প্রোগ্রাম নয়, এটা একটা আপনার পার্টির পলিটিক্যাল প্রোগ্রাম, বা আমাকে আপনি কেন ভোটে ইনভলভ করছেন আমার ইচ্ছের বিরুদ্ধে, আমার এখন একটা কেরিয়ার আছে ইত্যাদি রয়েছে। এবং দিনের পর দিন এরকমও হয় যে ধরুন টেলিভিশনে শুটিং হচ্ছে, রীতিমতো প্রোডাকশনকে পার্টি থেকে বলে দেওয়া হয় যে এই লোকগুলোকে ওই ভোটের প্রচারে বা অমুক সভায় যেতে হবে, এদেরকে ওই সময় ছেড়ে দেবেন, মানে প্রোডাকশনকে তার মতো করে অ্যাকোমোডেট করতে হবে ওদেরকে, মানে পলিটিক্স ইজ প্রায়োরিটি। এবং এটা শুধুমাত্র এত নয়, পলিটিশিয়ান হঠাৎ করে কেউ একজন দরজা ভেঙে ঢুকে পড়েছে তা না, এই দরজাটা আমরাই খুলে রেখেছি এবং দিনের পর দিন এই জিনিসগুলো হতে হতে একটা জায়গায় এসছে। এবং আপনি যেটা বললেন একদমই ঠিক কথা, যে এই যে ফেডারেশন সিস্টেমটা, এবং আমি স্বরূপ বিশ্বাসের একটা খুব গুরুত্বপূর্ণ মন্তব্য আমি রেফার করছি এই রিলেটেড। এক সময় যখন ডিরেক্টররা শুটিং ব্যান করলেন যে না, এই টেকনিশিয়ানরা যা বলছেন আমরা কাজ করব না, আমরাই শুটিংয়ে যাব না কাল থেকে, যখন ইগো কনফ্লিক্টটা হলো, আপনি অদ্ভুত ব্যাপার, গিল্ডের পক্ষ থেকে একটা স্টেটমেন্ট আসে যে ডিরেক্টররা আসলে মুখ্যমন্ত্রীকে অবমাননা করছেন। এই কথাটা বলা হয় যে মুখ্যমন্ত্রী বলেছেন শুটিং যেন বন্ধ না হয়, কেউ ডিরেক্টরসদের গিল্ড বা তাদের যে ফোরাম আছে তারা মুখ্যমন্ত্রীকে অবমাননা করছেন। প্রথম কথাটা হচ্ছে মুখ্যমন্ত্রীর কোনো
এটা দায়বদ্ধতার মধ্যে পড়ে না যে একটা ফিল্ম ইন্ডাস্ট্রির কোন প্রজেক্ট হবে, সেখানে কোনো ইউনিয়ন যদি তার মাইনা বাড়ানোর জন্য আন্দোলন করে কিংবা তার যদি কোনো কিছু করে, সেখানে মুখ্যমন্ত্রী একটা কথা বলেন, ধরে নিলাম যে আজকে মুখ্যমন্ত্রী যে সাজেশনটা দিয়েছেন সেখান থেকে শুটিং শুরু হলো, যদি না হতো, যদি ডিরেক্টর মনে করেন যে না আপনার সাজেশনটা আমি মানছি না, তার মানে কি, মানে সেই ডিরেক্টর মূর্খ, অপদার্থ, তার নিজস্বতা কিছু নেই। আসলে আমাদের নিজস্ব ওপিনিয়নগুলো, যারা ফিল্মে যারা আর্টিস্ট রয়েছে, আমরা আমাদের নিজস্ব মেরুদণ্ডটা উইক করে দিয়েছি এবং আমরা ধরেই নিয়েছি, সাবমিসিভ হয়ে গেছি যে ফিল্ম ইন্ডাস্ট্রিতে ফিল্ম জানা লোকজনরা অ্যাকচুয়ালি সেকেন্ডারি। আসলে যারা জানে না, যারা কিছু পলিটিক্যাল পাওয়ার এনজয় করছে, তারা এসে মন্তব্য করছে, তারা ডিসাইড করছে। আমার সবথেকে আপত্তির জায়গাটা ছিল যে যখন এই আলোচনাটা মুখ্যমন্ত্রীর দপ্তরে হয়েছে, এই আলোচনাটা হতে হবে আমাকে টেকনিশিয়ানের সাথে, কারণ যে কোনো ডিবেটের দুটো পক্ষ থাকে, ডিরেক্টর যা বলছে অদ্ভুতভাবে দেখলাম। তুমি যেহেতু আর্টিস্ট ফোরামের মেম্বার, যখন ঘটনাটা ঘটলো, আর্টিস্ট ফোরাম একটা প্রেস রিলিজ তারা প্রথম করলেন যখন এই কর্মবিরতিটা বোধহয় হলো কি হলো না, মানে ওই ডিরেক্টরদের বয়কটটা, এবং তারা একটা অত্যন্ত ভালো কথা বললেন, তাতে সই করেছিলেন আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে রঞ্জিত মল্লিক, জিৎ এবং শান্তিলাল মুখার্জি, যে আমরা দরকার হলে মধ্যস্থতা করতে প্রস্তুত। কেননা এটা ঘটনা যে ডিরেক্টর প্রডিউসাররা একদিকে হয়ে গেছেন, কেননা প্রডিউসাররা তখন ডিরেক্টরদের এই ব্যানকে বা বয়কটকে তারা সমর্থন করলেন, টেকনিশিয়ান বা ফেডারেশন তারা একটাই মানে অবভিয়াসলি থার্ড পার্টি স্টেক হোল্ডার হচ্ছে এখানে আর্টিস্ট ফোরাম। তারা বললেন যে আমরা দরকার হলে দুপক্ষকে নিয়ে বসে মীমাংসা করতে চাই, যাতে কিনা আমাদের সবার স্বার্থেই কাজটা আবার রিজিউম হোক। কিন্তু দেখা গেল যে তাদেরকে কেউ পাত্তাই দিলেন না, ধর্তব্যের মধ্যেও আনলেন না। এবং যেটা তুমি বললে যে মমতা বন্দ্যোপাধ্যায়, অরূপ বিশ্বাস, তাদের কাছে তারা ব্যাপারটাকে আর কি সলভ করতে এগিয়ে এলেন। ভাই এটা দেখো, আমি মানে নাম করছি না, নাম করে বলাটা সমীচীন নয়। আমাকে তোমারই একজন সহকর্মী, একজন কলিগ, যখন এই পুরো ব্যাপারটা ঘটছে সেই দিন সকালবেলাই বললেন যে দেখ, এত জোর ঢাকঢোল বাজছে, এবার দেবী নেমে আসবে, মানে দেবী নামানোর প্রস্তুতি চলছে, এত দুপক্ষ এত ঢাকঢোল বাজিয়ে। এবং তাই ঘটলো, সেদিন বিকেলবেলাই দেখলাম যে ঢাকঢোলের আওয়াজ শুনে দেবী নেমে এসছেন। কিন্তু তুমি যেটা বললে, আমি সেকেন্ড করেই বলছি যে হয়তো ব্যাপারটা সেদিকেই গেল। যাই হোক, আমি একটা কথা তোমায় জিজ্ঞেস করছি, মানে তুমি যেহেতু বাইরেও কাজ করেছো, মানে বোম্বেতে তুমি ক্র্যাশ কোর্সে ওয়েব সিরিজে কাজ করেছো, বা আরও কাজ পশ্চিমবাংলার বাইরেও করেছো, এই যে ব্যাপারটা যে কোনো শ্যুট করতে গেলে আমাদের ঠিক করে দেওয়া লোক নিতে হবে বা এতজনকে নিতেই হবে, এইটা কি অন্য ইন্ডাস্ট্রিতে আছে? আমি না অদ্ভুত জিনিস দেখলাম, এই শরৎ বিশ্বাস ভদ্রলোক, মানে যিনি বাংলার ইতিহাসের সর্বকালের শ্রেষ্ঠ এডি, ওনাকে দেখলাম বলা হচ্ছে, একজন সাংবাদিক প্রশ্ন করছে যে পরিচালকরা অভিযোগ করছেন যে আপনারা একটা লোক সংখ্যা চাপিয়ে দেওয়ার জন্য জোর করেন বা ইত্যাদি করেন। তো ভদ্রলোক খুব সুন্দর বলছেন যে আমাদের গত মে মাসের আপনারা স্টেটমেন্টটা পড়ুন, ডিক্লারেশনটা পড়ুন, আমাদের কাছে কেউ এসে যদি পারমিশন চায়, কেউ এসে আমাদেরকে বলে যে আমরা শর্ট ফিল্ম করছি কি আমরা কম বাজেটের ছবি করছি, আমরা সেই মতো তাদেরকে লোক অ্যালার্ট করে দিই। আমি এটাই জানতে চাই যে এই হরিদাস পালটি কে, যে আমি যদি একটি শর্ট ফিল্ম করতে চাই, কি আমি ধরো একটা ইন্ডিপেন্ডেন্ট কাজ করতে চাই, কি আমি ধরো বড় কিছুও করতে চাই, তো আমাকে হঠাৎ ওনার কাছে গিয়ে পারমিশন চাইতেই বা হবে কেন? আর উনি লোক অ্যালার্ট করে দিচ্ছেন মানেটা কি? আমি মনে করলাম যে আমার এই কাজটি, ধরো তুমি কালার গ্রেডিং করো, হ্যাঁ, অনেকে এটা জানে, অনেকে জানে না। আমি মনে করলাম যে আমার এই ছবির জন্য অরিত্র দত্তবণিকে কালার গ্রেডিং আমার দরকার, তোমার সিজি করার জন্য মনে করো তোমার গিল্ডের কার্ড নেই, বাট আই ওয়ান্ট ইউ টু ডু দিস ফর মি। তো সেক্ষেত্রে কেন আমার এনাদের ঠিক করে দেওয়া একজন শিল্পী, অবশ্যই তিনি নিশ্চয়ই সেই গুণের অধিকারী, তিনি তার সেই যোগ্যতা 100 বার আছে, কিন্তু আমি অ্যাজ সামওয়ান হু ইজ মেকিং দ্য ফিল্ম, ছবিটা যিনি বানাচ্ছেন, আমি কেন আমার পছন্দের মতো কাউকে নিতে পারবো না? ওনার কাছে অনুমতি নিয়ে ওনাদের ঠিক করে দেওয়া কাউকে কেন আমাকে নিতে হবে? এবং এই পুরো ব্যাপারটাতে আমি উদাহরণটা দিতে আমার খারাপ লাগছে, কিন্তু আমি জানতে চাইছি বোঝার জন্য, যে ধরো একটা পাড়ায় একটা লোক গেল, সে তার টাকায় একটা জমি কিনে একটা বাড়ি তৈরি করবে, একতলা কি দোতলা বাড়ি তৈরি করবে। পাড়ার কিছু টাউটার ছেলে সেখানে চলে গিয়ে বললো, ভাই আমাদের পাড়ায় বাড়িটা করছো, ইট বালি সিমেন্টটা আমাদের কাছ থেকেই নিতে হবে, অন্য কারোর কাছ থেকে নিতে হবে না। সে তো প্লাস্টিকের ইট দেবে না, সে এমনি ভালো ইটই হয়তো দেবে, হ্যাঁ, কিন্তু এই পাড়ায় করছো মানে আমাদের থেকেই নিতে হবে, তুমি চাইলেও অন্য কারোর থেকে নিতে পারবে না, আমার ঠিক করে দেওয়া লোকের কাছ থেকে তোমাকে নিতে হবে। তার সঙ্গে এই যে আমার ঠিক করে দেওয়া টেকনিশিয়ানই তোমাকে নিতে হবে, এই দুটোর মানে মৌলিক তফাৎটা কি, ফান্ডামেন্টাল তফাৎটা কি? আমি আমার একটা এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারি, এটা আগে কখনো বলিনি, এই চ্যানেলেই বলছি। একবার আমি বছর দুয়েক আগে একটা প্রজেক্ট ম্যানেজ করছিলাম, বাইরের দেশের প্রজেক্ট, মিডল ইস্ট থেকে ইনভেস্টমেন্ট এসেছিল, ভারতীয় ছবি, হিন্দি ভাষার ছবি, এবং সেটা পশ্চিমবঙ্গের এই কলকাতার কিছু জায়গায় শুটিং হবে, মূলত এই এমজি রোড এরিয়াতে শুটিং হবে।
এবং তার জন্যে অভিনেতাও বম্বে থেকে এসছেন, যিনি ফটোগ্রাফার, ডিরেক্টর অফ ফটোগ্রাফি, তাকে কেরালা থেকে কাস্ট করা হয়েছে, এবং আমরা এখান থেকে আমাদের কিছু ক্যামেরা বা এই সাপ্লাইসগুলো নিয়েছি, এবং পুরো জিনিসটাই, পুরো ফিল্মের ইনভেস্টমেন্ট, তার এন্টায়ার ম্যানেজমেন্ট অপারেশনটা, সেখানে কোথাও কোনো কালো অন্ধকার নেই, সমস্ত কিছু স্পষ্ট। এবং হায়ারিং হয়ে গেছে, আমরা স্পট দেখতে গেছি, রেকি করতে গেছি, একটা বাড়ি দেখেছি, সেই বাড়িওয়ালার সাথে কথা বলেছি, তার সাথে আমার একটা রেন্টাল চুক্তি হয়েছে, সেই টাকা পয়সা চেকে পেমেন্ট করা হয়েছে। যেহেতু আমাদের রাস্তায় ক্যামেরা বসানোর একটা বিষয় ছিল, সেজন্য আমরা লোকাল থানা এবং লালবাজার ট্রাফিকে আমরা পারমিশন করিয়েছি, সমস্ত কিছু সেট হয়ে গেছে। শুটিং যখন আমরা প্রায় মাঝপথে, তখন হঠাৎ করে গিল্ডের থেকে কিছু লোকজন এসে, তারা আমার যিনি প্রোডাকশন ম্যানেজার ছিলেন তাকে বললেন যে এইটা নেওয়া হয়নি, ওখান থেকে গাড়ি নেওয়া হয়নি, এই কাজ করা যাবে না। এবার আমি প্রশ্নটা করলাম যে তাহলে পুলিশ পারমিশন দিল কি করে? আমি যে বাড়িতে শুটিং করছি সেই বাড়িওয়ালা পারমিশন দিয়েছেন, তার যা রেন্টাল যিনি পয়সা করে তিনি নিয়েছেন, রাস্তায় যতটুকু আমার পুলিশের সহযোগিতা দরকার আইনিভাবে পুলিশ সেই সহযোগিতা করছে, পারমিশনটা অ্যাপ্রুভ করেছে, লোকজনগুলো একটা কেরালা থেকে ডিওপি এসছেন, এখানকার যে যতটুকু টেকনিশিয়ান দরকার নিয়েছেন, তাহলে আপনি শুটিংটা আটকাচ্ছেন কেন? এটা কোন কাগজে লেখা আছে, এটা কোন লতে লেখা আছে যে আমি যদি এখান থেকে গিয়ে, এই যে আমি কিছুদিন আগে আমি কর্ণাটকে গেলাম, আমি যদি সেখানে একটা ভিডিও বানাই, আর কর্ণাটকের লোকেরা যদি আমাকে বলে যে না আপনি ভিডিওটা এখানে বানাতে পারবেন না, আপনি তো ওয়েস্ট বেঙ্গল থেকে এসেছেন, এটা কোনো দিন হতে পারে না। এবং ভারতবর্ষের কোনো ইন্ডাস্ট্রিতে এরকম অদ্ভুত নিয়ম নেই। এই যে আমি বম্বেতে অভিনয় করেছি, ওখানেও অ্যাক্টার্স গিল্ড আছে, সিনটা আছে, ইত্যাদি আছে, কিন্তু তারা কখনো বলেনি যে আপনি এটার এই মেম্বার নন বলে আপনাকে আমরা কাস্ট করবো না, বা আপনি পরের দিন অডিশন দিতে আসতে পারবেন না। এই যে গাজোয়ারিটা, এটা কোথাও নেই, এবং অদ্ভুত অদ্ভুত নিয়ম আছে। যেরকম ফর এক্সাম্পল আমার সাথে প্রতি মুহূর্তে যখন আমরা এখানে কাজ করি, একবার তুমি এটা বলো প্লিজ, মানে হোল্ড দ্য থট, এটাই বলো। কিন্তু দেখো এক্ষেত্রে তো তোমার দোষ, মানে আমি যেটা শুনে যেটা মনে হচ্ছে, তোমার তো পুলিশের পারমিশন নিয়েছো কিন্তু মন্ত্রীর ভাইয়ের পারমিশন নাও, এটা কি উচিত হয়েছে? তুমি কি কেন এক্সপেক্ট করছো যে মানে দেখুন, মানে আমরা তো যতটুকু আইন জানি, বা আমাদের যারা লিগ্যাল কনসালটেন্ট আছেন তারা কাগজপত্র পরিষ্কার রেখে, এবার পশ্চিমবঙ্গে যে পুলিশের থেকে বা আদালতের থেকে বড় হয়ে গেছেন এই সমস্ত নেতারা, সেটা আমাদেরও তখন আইডিয়া ছিল না। একটা অদ্ভুত নিয়ম আমাদের বিজ্ঞাপন যেহেতু আমরা অর্গানাইজ করি, হ্যাঁ, বিজ্ঞাপনে অদ্ভুত নিয়ম হচ্ছে যে আপনি যদি বিজ্ঞাপন বানান, বিজ্ঞাপন বানাতে গেলে আপনার যা যা ইনফ্রাস্ট্রাকচার কস্ট, যা যা স্যালারি বা রেমুনারেশন, সেটা ডবল দিতে হবে। এই নিয়মের কোনো জাস্টিফিকেশন নেই। এবং শুধু তাই না, যদি বিজ্ঞাপনটা হিন্দি ভাষায় হয় তাহলে সেটা কখনো কখনো 2.5 গুণ দিতে হতে পারে, আর যদি ইংরেজি ভাষায় হয় তাহলে 3 গুণ দিতে হবে। এবার মানে এত বোকা এদের গিল্ড, আমি মানে ফাইট করে করে মানে করে ফেলি। আমার দুটো বিজ্ঞাপন হওয়ার কথা ছিল, এই শুটিং ডিসরাপশনে হলো না, একটা আমরা দিল্লিতে করছি, একটা ব্যাঙ্গালোরে করছি, ঝাড়খণ্ডে করছি। তো আমি জিজ্ঞাসা করেছিলাম যে এখন একবার আবার ইন্টারাপ্ট করছি, এই যা আপনারা শুনছেন বুঝে নিন, দুটো বিজ্ঞাপন যেটা এখানে হওয়ার কথা ছিল এখানে হলো না, একটি দিল্লিতে একটা ঝাড়খণ্ডে হচ্ছে, মানে কিন্তু আমাদের পশ্চিমবাংলা দুটো কমার্শিয়াল প্রজেক্ট হারালো। একটা বিজ্ঞাপন এখানে অরিত্র দত্তবণিক বিজ্ঞাপনটা দিল্লিতে শ্যুট করুক, ঝাড়খণ্ডে করুক, কি পশ্চিমবাংলায় করুক, ওর যা টাকা পাওয়ার ও কিন্তু পাবে, ওর যারা টিম মেম্বার তাদের যা টাকা পাওয়ার তারা কিন্তু পাবে। কিন্তু মুশকিলটা হচ্ছে ওই শুটিংয়ের সময় যে গাড়ির ভাড়াটা, পশ্চিমবাংলার একজন হয়তো গাড়ির ব্যবসা যিনি করেন তার কিছু গাড়ির ওই দিন ভাড়া খাটতো, সেই টাকাটা পাবে দিল্লির একজন গাড়ি ব্যবসায়ী। যে খাবার দাবার হবে, 2 দিন যদি শ্যুট হয় বিজ্ঞাপনটা, কি 3 দিন শ্যুট হয়, যে গোটা ইউনিটের যে খাওয়া দাওয়া, পশ্চিমবাংলার কোনো একজন মানে তিনি একটা মানে স্ন্যাক্স বারের মালিক হতে পারেন, একজন ক্যাটারিংয়ের মালিক হতে পারেন, খাবার মানে বাড়িতে একটা ক্লাউড কিচেন চালান, রান্নাবান্না করে লোককে খাওয়ান, তার কিন্তু ব্যবসা হতো, সেইটা হবে কিন্তু ঝাড়খণ্ডের একজনের। দিল্লির কি ঝাড়খণ্ডে সেই ব্যবসায়ীরা আমাদের শত্রু নয়, কিন্তু আমি বলছি আমাদের এই যে কথাটা উঠছে না যে আমাদের এখানে কাজ নেই তো আমরা কি করে করব, এই কারণে কাজ নেই। কাজটা কিন্তু যদি এইখানে করা যেত তাহলে কিন্তু সিনেমা, আমি যে কারণে আপনাদের শুরুতেই বললাম যে ব্যাপারটা দেখাটা অত্যন্ত একটা সংকীর্ণ দৃষ্টিভঙ্গি হবে, যে একটা সিনেমা হওয়া না হওয়া মানে হচ্ছে কাজগুলো ফিল্ম স্টারের সমস্যা। আজকে যে মানুষটা জল দিচ্ছেন শুটিংয়ে, যে মানুষটা হয়তো জেনারেটরের নিয়ে যাচ্ছেন ঠেলতে শুটিংয়ে, এরা কিন্তু কেউ গ্ল্যামারাস মানুষ নন, এরা কিন্তু কেউ কোটিপতি নন, কেউ ফিল্ম স্টার নন, এরা কিন্তু একেবারে খেটে খাওয়া, প্রত্যেক দিন বেঁচে থাকার লড়াই করা সাধারণ মানুষ। তাদেরকে কিন্তু ভাতে মারা হচ্ছে এই কতগুলো সিন্ডিকেটবাজির জন্য। এনিওয়ে তুমি বলো, তারপর দিল্লিতে এবং হ্যাঁ, এবং এখানে আমি গিল্ডের সাথে আমার যখন মাঝে মধ্যেই শ্যুট করতে গিয়ে, বিভিন্ন প্রজেক্ট করতে গিয়ে হয়, আমি জিজ্ঞাসা করেছিলাম যে দেখুন, প্রথম কথা আপনাকে বুঝতে হবে যে আপনি একই জিনিস দিচ্ছেন, একই লোকবল দিচ্ছেন, আপনি কস্টটা ডবল করছেন। তো আমার একটা কোম্পানির থেকে বা যে কোনো বিনিয়োগকারীর থেকে আমি যখন তার থেকে টাকাটা নেব, আমার তো একটা ভ্যালু ফর মানি থাকবে।
এবং গিল্ডকে আমি আজ অব্দি বোঝাতে পারিনি যে বিজ্ঞাপন মানেই শুধুমাত্র বড় ক্যামেরা নিয়ে শুটিং কিন্তু নয়। এখন বিজ্ঞাপনের অজস্র ছোট ছোট অ্যাকাউন্টস হয়ে গেছে, প্রত্যেক ব্র্যান্ড এখন রিল তৈরি করছেন, হ্যাঁ রিল তৈরি করছে না বিজ্ঞাপনেও, বিজ্ঞাপন মানে শুধু টিভিসি নয়, বিজ্ঞাপন মানে কিন্তু রিলস আছে, শর্টস আছে। এবার অবভিয়াসলি একটা বড় ব্র্যান্ড সে যখন একটা টেলিভিশন কমার্শিয়াল বানাচ্ছে বা একটা থিয়েটার কমার্শিয়াল বানাচ্ছে, সে যদি 1 কোটি টাকা খরচ করে, যখন সে একটা রিল বানাচ্ছে 4 জন ইনফ্লুয়েন্সারকে নিয়ে, তখন কিন্তু সেই টাকাটা সে খরচ করবে না, কারণ সেটার প্ল্যাটফর্মটা ছোট, মানে এন্টায়ার কস্টটাই ছোট। কিন্তু গিল্ডকে আমি বুঝতে পারিনি, গিল্ড বলছে না বিজ্ঞাপন হচ্ছে মানে তোমাকে ওই লোকই নিতে হবে, ওই পরিমাণ টাকাই দিতে হবে, ইত্যাদি দিতে হবে, এবং তাতে ব্র্যান্ড বলছে আমার কস্টিং এ আসছে না, আমি কাজটা এখানে করব না, সুতরাং আমার পাড়ায় করতে গেলে আমার থেকে ইটবালি চুন শুরু নিতে হবে। একেবারে এটা ওই একই সিন্ডিকেট, ওই একই গাজোয়ারি এবং একই একটা বিষয় যে চাপিয়ে দেওয়ার জিনিস, তারা এটা বুঝতে চান না বা তারা বুঝতে পারেন না যে মিডিয়া ল্যান্ডস্কেপটা চেঞ্জ হওয়ার বদলে বিভিন্ন রকমের কন্টেন্ট তৈরি হয়েছে। এখন আমি ছোট ক্যামেরায় ছোট সেটআপে একটা যে পডকাস্ট, কিছুদিন বাদে দেখবেন পডকাস্টের শুটিং আটকে দেবে, বলবে এখানে কেন করছেন, এই লাইট নেননি, ওই লাইট নেননি। আরে বোঝাতেই পারছি না যে একটা ছোট্ট এলইডি লাইট নিয়ে আমি এটা করে ফেলতে পারি, পৃথিবীতেই প্রযুক্তি এসছে। এক বোঝাতে পারা যাচ্ছে না, দ্বিতীয় কথা বোঝাতে হবেই বা কেন, মানে উনি বোঝা না বোঝার কে, সেটা তো নিজেকে বোঝাতে পারছি না আমি জাস্ট মানে অনেকক্ষণ ধরে আমরা এটাকে নিয়ে কথা বলছি। আমি একটা বিষয় নিয়ে আমি জানতে চাই তোমার কাছে, তুমি যেহেতু মানে ইন্ডিপেন্ডেন্ট অনেক কাজের সঙ্গে যুক্ত, যে ধরো এই যে রিক্রুটমেন্টটা, আমি তর্কের খাতিরে খানিকক্ষণের জন্য যদি ধরেও নিই যে ফেডারেশন হচ্ছে এমন একটি বস্তু, কি এই গিল্ডগুলো হচ্ছে এমন একটি বস্তু যারা কিনা অ্যাবসলিউট পাওয়ার হোল্ড করে, মানে আমাকে তার সদস্য হয়েই করতে হবে। মানে আমি যদি ক্যামেরা করতে পারি তাহলে আমি সিনেমাটোগ্রাফার নই, আমি যদি সিনেমাটোগ্রাফার্স গিল্ডের মেম্বার হই তবেই আমি সিনেমাটোগ্রাফার। তো এই ধরো আমি এরকম যদি আমি ধরেও নিই খানিকক্ষণের জন্য তর্কের খাতিরে, এবার আমি জিজ্ঞেস করছি যে সেক্ষেত্রে গিল্ডের এই মেম্বার হওয়া না হওয়ার প্রক্রিয়াটা কি খুব স্বচ্ছ, বা এইটাকে নিয়েও অনেকগুলো কথা, আমি ধরো আমরা যারা একটুখানি মানে বন্ধু বান্ধব ইত্যাদি রয়েছে যারা কিনা ইন্ডাস্ট্রিতে কাজ করে, আমরা অনেকদিন ধরেই শুনে আসছিলাম, কিন্তু তার বাইরেও বৃহত্তর সমাজের মানুষও কদিন ধরে শুনছেন, অনেকে এখন এটা নিয়ে ফেসবুকে লেখালেখি করছে, এডি হতে চায় অনেক ছেলেমেয়েরা, যারা বলছে আমরা 5-6 বছর ধরে অপেক্ষা করে আছি, কাট পাইনি, সিনেমায় কাজ করার পরেও কাজ না করে বহু লোক কাট পেয়ে বসে আছেন, ইত্যাদি ইত্যাদি। আর স্বরূপ বিশ্বাস তো রয়েছেন এডি, উনি আমার ধারণা উনি পথের পাঁচালী রেডি ছিলেন, দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে রেডি ছিলেন, শোলে রেডি ছিলেন এবং বেদের মেয়ে জ্যোৎস্না রেডি ছিলেন, সেই কারণে উনি তো কাট পেয়েছেন, ঠিক আছে, ওনার তো না পাওয়ার কোনো প্রশ্নই উঠছে না, এমন কাট পেয়েছেন যে যাকে তাকে অন্যদেরকে লাল কার্ড দেখিয়ে দিতে পারেন। কিন্তু এবার তুমি যদি এইটা বলো যে এই গিল্ডের মেম্বার হওয়ার প্রক্রিয়াটা কতটা ট্রান্সপারেন্ট? না, মেম্বার হওয়ার প্রক্রিয়াটা মোটেই ট্রান্সপারেন্ট না, এবং যে কোনো জায়গায় মেম্বার হতে গেলে একটা তো স্ক্রুটিনি থাকতে হবে। আমি যদি হঠাৎ করে মনে করি যে আমি কোনো একটা টিচার্স ইউনিয়নে বসে যাবো, তার জন্য নিশ্চয়ই আমাকে টিচার হতে হবে, অথবা আমাকে একটা স্কিল থাকতে হবে যেটা দিয়ে প্রমাণ করতে হবে যে আমি এলিজিবল কিনা। কিন্তু এইখানে প্রথমত ভয়ঙ্কর নেপোটিজম, ভয়ঙ্কর করাপশান, এবং দীর্ঘদিন ধরে বহু লোক কার্ডে অ্যাপ্লাই করে রেখে দিয়েছেন, তারা রোজ ফোন করেন, যান, আজ আসুন, কাল আসুন, পরশু আসুন, এই করে, তারপর দেখা যায় তার বহু পরে, হয়তো 500 জনের পরে যার নাম, সে অদ্ভুতভাবে আগে চান্স পেয়ে যাচ্ছে। এবং এই সিস্টেমটা অনেকটা শাখের করাতের মতো। কেন আমি বলছি, মানে গিল্ড কার্ড করালেও সমস্যা, না করালেও সমস্যা। যদি না করাই তাহলে আমি টিপিক্যাল ইন্ডাস্ট্রির যে কাজগুলো, কারণ ইন্ডিপেন্ডেন্ট কাজের সংখ্যা আমাদের বাংলায় কম, কারণ যেহেতু বাজারটাই ইটসেলফ ছোট হয়ে গেছে, ফলে বিনিয়োগ খুব স্বাধীন বাজারে আসে না, এবং সেই মানে নিজেদের পকেটের টাকা দিয়ে লোকেরা করে, খুব ছোট মার্কেট, এবং সেইটা দিয়ে করে খুব লং রানে সাস্টেন করা যায় না। এবার ইন্ডিপেন্ডেন্ট ছবিগুলির বাইরে যখন আমি ইন্ডাস্ট্রি, ধরুন আজকে একটা প্রপার এসভিএফ এর কাজ করতে যাচ্ছি, কি এসকে এর কাজ করতে যাচ্ছি, কোনো ওটিটির কাজ করতে যাচ্ছি, মানে প্রপার ইন্ডাস্ট্রি সিস্টেম, এই স্টুডিও সিস্টেমের কাজ যখনই করতে যাচ্ছি, তখন আমাকে বলা হচ্ছে যে না, তুমি ভাই গিল্ডের কার্ড হোল্ডার নয়, তুমি ক্যামেরার কাজ করতে পারবে না, বা তুমি ডিরেক্টরের টিমে অংশ নিতে পারবে না। তার মানে গিল্ডের কার্ডটা আমাকে যদি লঙ্গার রানে সাস্টেন করতে হয়, বা রেগুলার ইনকামের কাজ করতে হয়, বা বড় বাজেটের কাজ করতে হয়, তাহলে আমার গিল্ডের কার্ডটা ম্যান্ডেটরি। অলসো যেই মুহূর্তে আমার গিল্ডের কার্ডটা আমার হয়ে গেল, তারপরে যদি আমার মনে হয় যে আমার বন্ধুরা একটা মিউজিক ভিডিও করছে, আমি একটু যাই ওদেরকে একটু ক্যামেরাটা হেল্প করে দিই, সেটা গিল্ডের কাছে খবর গেলে আমাকে সাসপেন্ড করে দেবে, ফাইন করবে, বাদ দিয়ে দেবে। তার মানে গিল্ড কার্ড করালেও আমি আবার আমার নিজস্ব স্বাধীনতা কোনো কিছু এনজয় করতে পারছি না। গিল্ড কার্ডটা আমি যদি এইভাবে দেখি যে গিল্ডের কার্ডটা করানোটা তোমার কাজ পাওয়ার গ্যারান্টি যতটা বা যতটা না, তার থেকেও বেশি হচ্ছে তুমি কোন কোন কাজ করতে পারবে না তার উপর নিষেধাজ্ঞা। গিল্ড কার্ড করানো হচ্ছে বেশিরভাগ লোকেদের যারা খুব টিপিক্যাল টেলিভিশন একদম চাকরির মতো কাজ করেন,
তাদের জন্য ঠিক আছে, তুমি কিন্তু যত না যারা- কাজ পেলে হ্যাঁ, কিন্তু গিল্ড কার্ড তার করানো চেয়ে মানে বেশি আরো কত একটা না জিনিস, কাজ করবে না আরেকটা তার। জিনিসও আমি জানিয়ে রাখা উচিত অডিয়েন্সদের, যে গিল্ড কার্ড করা মানে কিন্তু গিল্ড এমপ্লয়মেন্ট সিকিউর করে না। গিল্ড কিন্তু এরকম কখনো করবে না যে আমি 6 মাস কাজ পাইনি, আমাকে গিল্ড এসে বলছে আরে তুমি কাজ পাওনি, তুমি এই প্রজেক্টটায় যাও। কাজ আমাকে নিজেকেই খুঁজে নিতে হবে, আমাকেই গিয়ে গিয়ে প্রোডাকশানে সিভি জমা দিতে হবে যে আমি কস্টিউমে কাজ করতে চাই কি মেকআপে কাজ করতে চাই। গিল্ড কোনো রকম নেটওয়ার্ক এক্সচেঞ্জ প্রোগ্রাম করায় না। কখনো কখনো প্রোডাকশন ম্যানেজারদের মাধ্যমে দু একজন টেকনিশিয়ান হায়ার্ড হয়, কিন্তু সেখানে নিজস্ব গ্রোথের কোনো জায়গা নেই। এবং আমি যদি প্রোডাকশন ম্যানেজারদের লবিতে বা সাপ্লায়ার্সদের লবিতে না থাকি, আমি যদি মনে করি গিল্ড কার্ড করালাম মানে আমার লাইফ সেট হয়ে গেল, তা নয়। অলসো এর বিপরীত দিকটা হচ্ছে যে গিল্ড কার্ড করানোর ফলে আমি যদি মনে করি যে স্বাধীনভাবে কাজ করব, যে আমি একটা নিজে ছবি বানাবো, নিজে একটা ক্যামেরা করব, নিজে একটা এক্সপেরিমেন্টাল কাজ করব, গিল্ডের হায়ার লিডারশিপ যদি জানতে পারে, এমনকি অদ্ভুত অদ্ভুত নিয়ম আছে, এগুলো আন্ডার টেবিল নিয়ম, এগুলো প্রকাশ্যে আসে না, গিল্ড আবার ইনসেন্টিভাইজ করে যদি সেই শুটিংয়ের খবর কেউ ওদের দিয়ে দিতে পারে। কি বলছো? মানে মানে এরকম একটা খোঁচর সিস্টেম আছে তাদের, যে কেউ যদি খবর দেয় যেখানে এই শতরূপবাবু ওখানে শুটিং করছে, ধরো খবর দিয়ে দিল, তার জন্য তাদেরকে ইনসেন্টিভাইজ করা হয় প্যাসিভলি, মানে আইদার পয়সা দিয়ে অথবা অন্য কিছুভাবে। তো এই যে ক্রমাগত একটা, এই যে নাহলে ইনফরমেশনটা তারা পাচ্ছে কোথা থেকে, আমি কোথায় কাজ করছি, কাকে নিয়ে কাজ করছি। এই যে একজন রাহুল বাবু যে বাংলাদেশে গেছেন, তার মানে এই যে বাংলাদেশে যাচ্ছেন, নিশ্চয়ই ওখানে পাসপোর্ট বা ভিসা বা মাইগ্রেশন অফিসে, ইমিগ্রেশন অফিসে নিশ্চয়ই বসেছিলেন না আমাদের এখানকার বা কোনো কাজ মন্ত্রী। মানে গেলেও যে কাজ করার জন্য তার মানে যাচ্ছে। এই যে যাচ্ছেন, শুটিং হচ্ছে, কনস্ট্যান্ট একটা সার্ভেলিয়েন্স আছে সবসময়। ওরা একটা লবি তৈরি করে রাখে, এই খোঁচর টাইপের ইনফর্মার রয়েছে যারা কনস্ট্যান্টলি এই ইনপুটগুলো ফেডারেশনকে সাপ্লাই করে এবং সেটা দিয়ে ওরা টেরারাইজ করার চেষ্টা করে। আমাদের ইউনিয়নের কনসেপ্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইউনিয়ন থাকা প্রয়োজন এই কারণেই, তার কারণ যাতে ইনভেস্টার এবং যারা এমপ্লয়ি এরা কেউই মানে একটা ব্যালেন্স থাকে, কেউ যাতে শোষিত না হয়। আমার নিজের ভয়েসটা, কারণ টেকনিশিয়ানদের হয়ে বলার তো কোনো প্ল্যাটফর্ম নেই, তাকে যদি দুম করে একটা কাজ থেকে ছাঁটাই করে দেয়, তার যদি মায়না যথাযথ টাইমে না পায়, তার যদি খাবার দাবারটা যথাযথ না পায়, সে তার যদি অসম্মান করে, কে কথা বলবে? তার জন্য আমার একটা ইউনিয়ন প্রয়োজন, যেখানে সবাই একটা জায়গায় একটা টেবিলে আসবে। কিন্তু সেই ইউনিয়নটা হতে হবে আমার সেফ জোন, যেখানে আমি বিশ্বাস করবো যে ইউনিয়নের পার্ট হয়েছি মানে ইউনিয়ন আমাকে এমপ্লয়মেন্ট নিশ্চিত করতে সাহায্য করবে, আমার টাকাটা কীভাবে বেটার পেতে সাহায্য করবে। কিন্তু এখন ইউনিয়নের কনসেপ্টে যে জায়গায় চলে গেছে, ইউনিয়ন আসলে ট্রমার কারণ হয়ে গেছে। আমি ইউনিয়নের মেম্বার মানে ভয় থাকি যে এটা যদি করে ফেলি, ওটা যদি বলে ফেলি, ওটা ওই প্রজেক্টে যদি কাজ করে ফেলি। তার মানে ইউনিয়নের মেম্বার হওয়ার ফলে যদি আমার নিজস্ব মানুষ হিসেবে যে স্বাধীনতা, আমার যে নিজস্ব ডিসিশন মেকিং স্কিল, আমি আজকে মনে করলাম যারা বম্বের ছবিতে কাজ করব, আমি করতে পারবো না, আমাকে বলবে যে এখান থেকে এরকম নিয়ে যাবো কেন। অরিত্র, কেন এটা ইউনিয়ন নয় আমি তোমায় বলছি। সেটা হচ্ছে, এবং এই কথাটা না অনেক ক্ষেত্রে শোনা গেছে। আমি কদিন আগে এই যখন বিতর্কটা হচ্ছে 24 ঘন্টা চ্যানেলে এটাকে নিয়ে একটা আলোচনা হলো, সেখানে গেলাম, সেখানে দেখলাম কমেন্টে একজন লিখেছেন একটি অত্যন্ত মানে কি বলবো প্রশ্নটা আমায় খুব টাচ করেছিল, যে আপনারা তো একটা শ্রমিক ইউনিয়নের পক্ষে থাকবেন কমিউনিস্ট হিসেবে, আপনি কেন ডিরেক্টরদের অবস্থানটাকে সমর্থন করছেন, এই লিখেছিলেন। আমি একটা কথা বলছি, কেন এটা ইউনিয়ন নয়, কেন একটা সিন্ডিকেট? একটা ইউনিয়নের বেসিক কন্ডিশন হচ্ছে, তুমি যদি একজন ওয়ার্কার হও তাহলে ইউনিয়ন তোমার জন্য। আর এক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে, তুমি যদি আমাদের সংগঠনের মেম্বার হও তবেই একমাত্র তুমি ওয়ার্কার, আদারওয়াইজ ইভেন ইফ ইউ আর ডুইং দ্য ওয়ার্ক, তুমি কাজ করলেও তুমি শ্রমিক নও, তুমি শ্রম করলেও তুমি শ্রমিক নও, কেননা তুমি আমাদের সংগঠনের সদস্য নও। এইটা হচ্ছে না একটা বেসিক, মানে ফ্যালাসিও বলবো না, মানে যারা এটাকে ইউনিয়ন বলে দেখাতে চাইছেন এই ব্যবস্থাটাকে, তারা হচ্ছে সিন্ডিকেটকে ইউনিয়ন বলে গুলিয়ে দিতে চাইছেন। এবং দেখুন, যে কথাটা অরিত্র বললো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। এটা ঘটনা যে সিনেমা যেহেতু একটা আনঅর্গানাইজড ইন্ডাস্ট্রি, এখানে কিন্তু ভয়ঙ্কর রকমভাবে শ্রমিকের শোষণ হয়েছে। এটা অভিনেতা অভিনেত্রীরা কাজ করেছেন, পয়সা পাননি, এরকম হয়েছে। এখানে মানে জুনিয়র টেকনিশিয়ানদের সবচেয়ে বেশি হয়েছে জুনিয়র টেকনিশিয়ানরা। ডিরেক্টর কাজ করেছেন, পয়সা পাননি, তো হয়েছে। কিন্তু যেটা ওটাই আমি আসছিলাম, টেকনিশিয়ানরা সব, কেন একজন অভিনেতা অভিনেত্রী কি ডিরেক্টরের যে গ্ল্যামার, যে এক্সপোজার থাকে, সেটা একজন টেকনিশিয়ানের সব ক্ষেত্রে থাকে না, বা বেশি প্রায় কোনো ক্ষেত্রেই থাকে না। সুতরাং তাদের জন্য প্রডিউসার কাজ করিয়ে নিল, পয়সা দিল না, তাকে 8 ঘন্টা 9 ঘন্টা কাজ করার কথা, তাকে দিয়ে 14 ঘন্টা 16 ঘন্টা কাজ করালো, কোনো ওভারটাইম ছাড়া, শিফট বাড়ালো, তার সারাদিন ধরে কাজ করে গেল, খাবারের বিরতি দিল না। তার জন্য একটা সংগঠন দরকার, এবং সেই কাজটা একটা সময় গিল্ড হোক কি ফেডারেশন হোক তারা করেছে বলেই তাদেরকে টেকনিশিয়ানরা মাথায় করে রেখেছেন। কিন্তু তারপরে একটা সময় চলে আসলো যখন তুমি টেকনিশিয়ান, তাই আমাদের ফেডারেশন তোমার সঙ্গে, ব্যাপারটা এরকম নয়। তুমি আমাদের ফেডারেশনের যদি হও তবেই তুমি একমাত্র টেকনিশিয়ান। এর পরের ধাপ অ্যাভারেশনে যেটা হলো, আজকে আপনারা হয়তো অনেকে এটা জানেন, অনেকে এটা জানেন না, সেটা হচ্ছে ধরুন একজন
প্রযোজক কি পরিচালক, ছোট বাজেটের সিনেমা হোক বড় বাজেটের সিনেমা। এবার দেখুন, এই যারা বলছে না ছোট বাজেটের সিনেমার জন্য আমাদের এই নিয়ম, বড় বাজেটের সিনেমার জন্য ওই নিয়ম, প্রথম কথা এরা নিয়ম করার কেউ হরিদাস পাল নয়। দ্বিতীয় কথা, সিনেমায় ছোট বাজেট বড় বাজেট বলে কিছু হয় না। সেটা আজকে বাহুবলীর মতো একটা সিনেমার জন্য যে টাকাটা খুব ছোট বাজেট, ওই টাকাটাই লাপাতা লেডিজের মতো একটা সিনেমার জন্য খুব বড় বাজেট। এটা নির্ভর করে আমার বাজেটটা বেশি না কম, সেটা আমি কোন ছবি বানাচ্ছি তার উপর নির্ভর করছে। যাই হোক, এবার আমি যেটা বলছি, একজন পরিচালক কি প্রডিউসার ঠিক করলেন যে একটা ছবি তারা বানাবেন। এবার গিল্ড থেকে ঠিক করে রেখেছে 3 জন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর তোমাকে নিতেই হবে। ফেডারেশন ঠিক করেছে অন্ততপক্ষে 3 জন এডি তোমার থাকতেই হবে। এইবার আপনি ভাবছেন যে আমার সুবিধা মতো 3 জন এডি যাদের সাথে আমি কাজটা করতে চাই আমি তাদেরকে নিয়ে করব। আমি স্ক্রিপ্টটা লেখা শুরু করার সময় থেকে, পুরো কাস্টিং ঠিক করার সময় থেকে, আমার কস্টিউম থেকে শুরু করে সব কিছু যারা মিলে করেছি, সিনেমা তো একটা টিম এফার্ট, সবাই তারাই আমার অ্যাসিস্ট্যান্ট হবে, তাদেরকে নিয়ে আমি কাজটা করবো, স্বাভাবিক কথা। তাদেরকে আপনি নিতে পারবেন না, বা বলা ভালো তাদেরকে নিলেও যেহেতু তারা ফেডারেশনের মেম্বার নয়, কি গিল্ডের মেম্বার নয়। আচ্ছা, এটা আমি বলে দিই, গিল্ড এবং ফেডারেশনটা হয়তো আমাদের শুরুতেই কথা বলে নেওয়ার উচিত ছিল, যেটা যারা জানেন না তাদের জন্য বলছি। গিল্ড হচ্ছে প্রতিটা ডিপার্টমেন্টের যে সংগঠন, সেটা হচ্ছে গিল্ড। মানে ধরুন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরদের একটা গিল্ড, সিনেমাটোগ্রাফারদের একটা গিল্ড, মেকআপ আর্টিস্টদের একটা গিল্ড, হেয়ার ড্রেসারদের একটা গিল্ড, এইটা হচ্ছে গিল্ড। আর এই যাবতীয় গিল্ডকে নিয়ে একটা যেটা আমরেলা সংগঠন, সেটা হচ্ছে ফেডারেশন। এই স্বরূপ বিশ্বাস নামক, যিনি বাংলা সিনেমা সর্বকালের শ্রেষ্ঠ এডি, তিনি এডি গিল্ডের নেতা এবং ইনি ফেডারেশনের এখন বোধহয় সম্পাদক না সভাপতি ইত্যাদি কিছু একটা। তো যাই হোক, এবার যেটা বলছিলাম, তারপরে আমি যে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরদেরকে আমার সাথে নিতে চাই 3 জনকে, মনে করুন আমি ঠিক করলাম যে আমি ABC এই 3 জনকে নেব। তাদেরকে আমার নিলে খালি হবে না, এদের যেহেতু ফেডারেশনের কি গিল্ডের কার্ড নেই, সুতরাং XYZ যাদের গিল্ডের কার্ড আছে সেই 3 জনকেও আমাকে নিতে হবে। অর্থাৎ ব্যাপারটা এরকম দাঁড়ালো, আমার দরকার 3 জন এডি, আমাকে 6 জন এডিকে কাজে নিয়ে আমাকে সিনেমাটা করতে হচ্ছে। অর্থাৎ আমার এরকমভাবে হেয়ার ড্রেসার, আমি ঠিক করলাম যে অমুক আমার ছবিটায় আমি চাই তিনি হেয়ার ড্রেসারের কাজটা করুন, কি তিনি মনে করুন মেকআপের কাজটা করুন। কিন্তু তার বাইরে আমার ফেডারেশনের কার্ড আছে এমন হেয়ার ড্রেসার, এমন একজন মেকআপ আর্টিস্টকে সঙ্গে আমায় নিতে হবে, যারা কোনো কাজ না করলেও তাদেরকে আমার যদি 20 দিনের শুটিং হয় 20 দিনের টাকা তাদেরকে আমাকে দিতে হবে। এই করে আপনারা আন্দাজ করতে পারছেন যে একটা ছবির বাজেট কত টাকা হওয়া উচিত, সেটা কত টাকায় গিয়ে দাঁড়াচ্ছে। তা যদি হয়ে থাকে, এর দুটো ইমিডিয়েট প্রভাব। একটা প্রভাব হচ্ছে এর ফলে সিনেমা শ্যুট করার দিন কমে আসছে। একজন প্রডিউসারকে যদি ডবল ওয়ার্কফোর্স নিয়ে কাজ করতে হয়, অটোমেটিক্যালি তিনি চাইবেন যে শুটিংয়ের দিনটা কমিয়ে আনতে, যাতে আমার কম টাকা, আমার ওটা ওদিক থেকে ব্যালেন্স হয়ে যায় টাকাটা। এবং যেটা তার চেয়েও যেটা খারাপ, যেটা কিনা আমরা এর আগে আলোচনা করলাম, যে এর ফলে অসংখ্য কাজ বাংলায় না হয়ে অন্য রাজ্যে চলে যাচ্ছে, যার ফলে সামগ্রিকভাবে বাংলার ইকোনমি ধাক্কা খাচ্ছে। বাংলা ছবি উড়িষ্যাতে শুট হচ্ছে এবং আপনারা কল্পনা করতে পারেন, বাংলা সিনেমা উড়িষ্যায় শুট হচ্ছে, ঝাড়খণ্ডে শুট হচ্ছে। ধরুন বলিউডের একটা সিনেমা বরফি, আপনারা যারা দেখেছেন, গল্পটা হচ্ছে পশ্চিমবাংলা, মানে একটা বড় অংশ হচ্ছে দার্জিলিংয়ের দৃশ্য মুসৌরিতে নিয়ে গিয়ে শুট করা হয়েছিল। আপনারা কোনোদিন শুনেছেন? মানে দার্জিলিংয়ের একটা দৃশ্য আমাদেরকে শুট করতে হচ্ছে মুসৌরিতে গিয়ে। আপনার একজন সাধারণ মানুষের কি মনে হয়, যদি কারোর বাজেট কম থাকে সে মুসৌরির দৃশ্য দার্জিলিংয়ে শুট করবে? হ্যাঁ, যেটাকে সিনেমার ভাষায় বলে চিট করা। আমার লন্ডনের একটা দৃশ্য দরকার, এখান থেকে লন্ডন গিয়ে আমার শুটিং করা সম্ভব না, আমি ঘরটাকে এমনভাবে সাজালাম আপনার ক্যামেরায় দেখে মনে হবে যেন লন্ডন। হ্যাঁ, গঙ্গার একটা এমন অ্যাঙ্গেল থেকে ছবি তুললাম, আপনার দেখলে মনে হবে টেমস নদী। তা এটা আবার উল্টো হচ্ছে, দার্জিলিংয়ের দৃশ্য দার্জিলিংয়ে শ্যুট না করে মুসৌরিতে গিয়ে শ্যুট করে লোককে দার্জিলিং বলে দেখাতে হচ্ছে। এই সমস্ত তথাকথিত নিয়ম বলুন, কি এই সিন্ডিকেট বলুন, যাই বলুন, তার জন্য। তার ফলে কি, দার্জিলিংয়ের যে ব্যবসা দার্জিলিংয়ে হতো, দার্জিলিংয়ের হোটেল ভাড়া হতো, দার্জিলিংয়ের খাবারের ব্যবসা হতো, দার্জিলিংয়ে গাড়ির ব্যবসা হতো, সেটা মুসৌরিতে হোটেল ভাড়া হচ্ছে, মুসৌরিতে খাবার হচ্ছে, মুসৌরিতে গাড়ি ভাড়া হচ্ছে। পুরো বিষয়টা শিফট করে গেল, ওখানকার টেকনিশিয়ানরা কাজ পাচ্ছেন, বাংলা টেকনিশিয়ানরা কাজ না পেয়ে। সুতরাং এইটা হচ্ছে এমন একটা, মানে কি বলবো, একটা ব্যবস্থা তৈরি করে রেখে দেওয়া হয়েছে যে সত্যি সত্যি যদি এইটাকে বন্ধ না করে, প্রথম কথা হচ্ছে এইটার কোনো আইনি ভিত্তি নেই, অ্যাবসলিউটলি কোনো লিগাল স্যাংশন নেই। এবং তার থেকে বড় কথা হচ্ছে এটা এমন একটা মানে মানুষ যাতে কাজ পায় তার অছিলায় এমন একটা দাদাগিরি কায়েম করা হয়েছে যে অসংখ্য মানুষ যাতে কাজ হারায়, তাদের কাজ চলে যায়, সেইটা বাস্তবায়িত হচ্ছে। এখন দেখুন, অনেকেই যে কথাটা বলছেন হয়তো কথাটা কিছুটা ঠিক হচ্ছে। আজকে একটা বড় প্রোডাকশন হাউস, তাদের ডিরেক্টরের সঙ্গে সংঘাতটা লেগেছে বলে আজকে এটাকে নিয়ে কথা হচ্ছে। এর আগে বহু লোক এটাতে সাফার করেছেন, কিন্তু তাদেরকে নিয়ে কথা হয়নি। হয়তো কথাটা ঠিক, কিন্তু আজকে যখন কথাটা হচ্ছে
তখন এই কথার মধ্যে দিয়ে আলাপ আলোচনা বিতর্কের মধ্যে দিয়ে একটা ফয়সলা হওয়াটাও জরুরি। এই যে গুপি শুট অরিত্র কথাটা বলা হয়, আমার খুব অদ্ভুত লাগে ব্যাপারটা। আচ্ছা, গুপি শুটটা করেন কারা? প্রডিউসার ডিরেক্টর চাইলেই তো গুপি শুট হবে না, মানে কেউ তো ক্যামেরাটা করছেন, কেউ তো ফোকাস পুলার হিসেবে কাজ করছেন সেই শ্যুটটাতেও, কেউ তো সেই তাতেও আর্টিস্টদের মেকআপটা করে দিচ্ছেন। তার মানে কি মেকআপ আর্টিস্ট, ফোকাস পুলার, সিনেমাটোগ্রাফার, লাইটের যারা অ্যাসিস্ট্যান্ট টেকনিশিয়ান, তারা প্রত্যেকে কিন্তু শ্যুটটাতে অংশগ্রহণ করছেন, তারা তো টেকনিশিয়ান। তার মানে তারা কেন এটায় অংশগ্রহণ করছেন? তার মানে তারা নিশ্চয়ই এটা এটা জেনেই অংশগ্রহণ করছেন যে যে নিয়মকে বাইপাস করার জন্য আমাদেরকে লুকি শ্যুটটা করতে হচ্ছে, সেই নিয়মগুলোকে বাইপাস করাই দরকার। এবং ইন্টারেস্টিং ফ্যাক্টর আছে গুপি শুটিংগুলোতে, যেগুলোকে ওনারা গুপি বলছেন বা ইত্যাদি, সেই গুপি শুটিংগুলোতে অধিকাংশ ক্ষেত্রে গিল্ডের রেজিস্টার্ড মেম্বাররাই থাকে, তারাই তো করে। এবং অধিকাংশ জায়গায় গিল্ডে, বিভিন্ন গিল্ডের যারা ধরুন সেক্রেটারি বা এই ধরনের চেয়ারপারসন লেভেলে আছে, তারাই এই ধরনের গুপি শুটিংগুলোতে অংশগ্রহণ করে। গল্পটা হচ্ছে সিম্পল, গিল্ড আপনাকে এমপ্লয়মেন্ট দিতে পারছে না, তো একজন মেকআপ আর্টিস্ট, একজন কস্টিউমার কিংবা একজন আর্ট সেটিংয়ের ছেলে, তার কাছে তো দলের ঝান্ডাটা ধরার থেকেও সে দিনের শেষে খাবার খেতে পারছে কিনা সেটা তার ইম্পর্টেন্ট। তো খাবার খাওয়ার জন্য তাকে যে পথ অবলম্বন, সে আপনি গুপি বলুন, চুপি বলুন, হুপি বলুন, যাই বলুন, সেটা তার কাছে ম্যাটার না, তাকে কাজটা করতে হবে। এবং বহু ক্ষেত্রে আমি বহু এরকম প্রজেক্ট দেখেছি যেটাকে ওনারা গুপি বলেন, বাইরে সাসপেন্ড করে দেবো এরকম থ্রেট করেন, কিন্তু সেখানে গিল্ডের রেজিস্টার্ড মেম্বাররাই আসছেন। তার কারণ হচ্ছে ওই নাম্বার অফ এমপ্লয়মেন্ট গিল্ড দিতে পারছে না। যদি তারা সত্যি এমপ্লয়েড থাকতেন তাহলে কেন এরকম একটা ছোট বাজেটে শুটিং বা এরকম বুঝি দার্জিলিং এর দৃশ্য মুসৌরিতে শুট করতে হয়, আসলে এমপ্লয়মেন্ট ক্রিয়েট করার পরিবর্তে, যেটা আমি একদম উইথ ডেটা বলে দিতে পারি, যে গিল্ডের বা ইউনিয়নের বা ফেডারেশনের যেটা কাজ হওয়া উচিত ছিল, যে বেশি সংখ্যায় আরো দলটাকে বড় করা, বেশি সংখ্যায় ছবি হওয়া, বেশি সংখ্যায় ওটিটি হওয়া, বেশি সংখ্যায় কাজ পাওয়া, এমপ্লয়মেন্ট এবং মার্কেটটা বাড়ার পরিবর্তে আস্তে 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 ছোট হয়ে গেছে। প্রোডাকশন কোম্পানির সংখ্যা কমেছে, ওটিটির সংখ্যা কমেছে, নতুন ডিরেক্টরের সংখ্যা কমেছে। এমনকি অদ্ভুত ব্যাপার, আমি বিভিন্ন ফিল্ম ইন্ডাস্ট্রিতে, বিশেষত বম্বে, হায়দ্রাবাদ, এই সমস্ত জায়গায় দেখছি বাঙালিরা গিজগিজ করছে, যারা আজ থেকে 2 বছর 5 বছর আগেও এখানে বাংলায় স্ক্রিপ্ট লিখতেন, এখানে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে ছিলেন কি এডিটর হিসেবে ছিলেন, তারা সমস্ত অন্যান্য ইন্ডাস্ট্রিতে দাপিয়ে বেড়াচ্ছেন, কিন্তু বাংলায় কাজ করছেন না। মানে এটা আপনারা জানেন, ভাবতে পারেন কেউ একজন পরিচালক, হ্যাঁ, তিনি মনে করুন ক্যামেরা করতে পারেন। আমাদের বাংলাতে এরকম অনেক পরিচালক হয়েছেন, কি গোটা দেশেই হয়েছেন। মনে করুন অনুরাগ বাসু নিজের ক্যামেরা নিজে করতে পারেন, করেছেন কিছু ক্ষেত্রে। গৌতম ঘোষ অত্যন্ত গুণী সিনেমাটোগ্রাফার, হ্যাঁ, হয়েছে। আজকে তারিখে এই সমস্ত আজব নিয়ম হওয়ার ফলে একজন ডিরেক্টর যদি মনে করেন তার ছবিতে তিনি নিজে ক্যামেরা করবেন, তাহলেও তাকে আর একজন সিনেমাটোগ্রাফারকে গিল্ড যাকে বলে দেবে, যার মেম্বার গিল্ডের, কেন পরিচালক হচ্ছে ডিরেক্টরস গিল্ডের মেম্বার, তিনি তো সিনেমাটোগ্রাফার গিল্ডের মেম্বার নন। অতএব সিনেমাটোগ্রাফার গিল্ডের মেম্বার একজন সিনেমাটোগ্রাফারকে টাকা দিয়ে আপনাকে শুটার ওই কদিন রাখতে হবে। তিনি বসে থাকবেন সেটে, চা মুড়ি খাবেন, গুড মর্নিং গুড নাইট বলে বাড়ি চলে যাবেন, কিন্তু তাকে রাখতে হবেন। কিন্তু পরিচালক যদি নিজের ক্যামেরা নিজে করেনও, এটা কিন্তু কোনো বাধা নেই যে আপনি আপনার ক্যামেরা করতে পারবেন না, তা কিন্তু বলবে না। এটা বলবে আপনি করুন আপনার ক্যামেরা, কিন্তু আরেকজনকে, আমাদের একটা লোককে আপনাকে টাকা দিয়ে শুটিংয়ের ওই কদিন রাখতে হবে। মানে আপনি চিন্তা করতে পারেন, কালকে যদি এআর রহমান একটা সিনেমা বানায়, আমি কথা বলছি, এআর রহমান সেই সিনেমা মিউজিক ডিরেক্ট করতে পারবে না যদি এই সিস্টেম যদি আচ্ছা বোম্বে থেকে চেন্নাইতে থাকে, যে না ভাই তুমি তো এআর রহমান, এক্ষেত্রে ডিরেকশন দিচ্ছ, তুমি কেন মিউজিক ডিরেক্ট করবে? তা তোমার এটা আমাদের একটা গিল্ডের একটা লোককে দিয়ে তোমার মিউজিকটা করাতে হবে। মানে এইটা যদি আজকে একটা মানে ইয়ে হয়ে যায়, ধরুন ফারাহ খান সিনেমা বানাচ্ছে, কোরিওগ্রাফার ছিলেন এক সময়, পরবর্তীকালে ডিরেক্টর হয়ে সিনেমা বানিয়েছেন, এবং ফারাহ খানকে গিয়ে বলা হয়ে যায় না ঠিক আছে আপনি ডিরেকশন তো দিচ্ছেন, তাহলে কোরিওগ্রাফার হিসেবে আপনি যতই ফারাহ খান হন না কেন, আমাদের একজন মেম্বারকে আপনাকে কোরিওগ্রাফার হিসেবে আপনাকে সেটে রাখতে হবে। সুতরাং এইটাকে আপনি ইউনিয়ন বলবেন? ইউনিয়ন একটা পবিত্র শব্দ, ইউনিয়ন মেক্স আস স্ট্রং। ইউনিয়ন আমাদেরকে শক্তি দেয়। ইউনিয়ন আরও বেশি করে শ্রমিককে বলে যে তোমরা ইউনাইটেড হও, আমাদের মধ্যে আসো। আর এক্ষেত্রে যদি কেউ বলে তুমি যতই শ্রম করো না কেন, বাইরে বসে থাকো, অ্যাপ্লিকেশন দাও, 6 বছর তোমায় বসিয়ে রাখবো, ইন্টারভিউ নেওয়ার ঢং করবো, করে আবার বাড়ি পাঠিয়ে দেবো, যে ইউনিয়ন চায় না যে আমার সদস্য বাড়ুক, যে ইউনিয়ন নতুন লোককে নিজের ইউনিয়নাইজ করার বদলে, যে ইউনিয়ন লোককে বলে যে তুমি যাও, আমরা যে কজন আছি আমরা মিলে দুধটা ক্ষীরটা মধুটা ভাগ করে খাবো, সেটা কোনো ইউনিয়ন নয়, সেটা কিন্তু সিন্ডিকেট। থ্যাংক ইউ অরিত্র, তোমার থেকে মানে এই আলোচনাগুলো হলো, অনেক কথা নিশ্চয়ই অনেকে নতুন করে জানতে পারলেন। তো আমার এটাই যেটা বললাম যে এটাই বলার, যাই হোক এই যেগুলো হয়েছে তার ফলে আমাদের বাংলা চলচ্চিত্র এবং বাংলার বাণিজ্য দুই সাফার করেছে। সুতরাং এখন যখন এটাকে নিয়ে যে কোনো কারণেই হোক না কেন একটা কথা শুরু হয়েছে, এই কথা থেকে একটা লজিক্যাল সমাধানে যেন সবাই মিলে পৌঁছানো যায়।